আমি যদি রাজনীতিতে না আসতাম আমার মা হয়তো আরও কিছুদিন সুস্থভাবে বেঁচে থাকতো। আমার মায়ের জন্যই আমি আজকের এই শাকিল মোল্লা। মামলা হয়েছিল কতগুলো? 50-এর অধিক মামলা হয়েছিল আমার বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন কতবার? গ্রেপ্তার হয়েছি 3 বার। রিমান্ডে ছিলেন কতদিন? রিমান্ডে ছিলাম 10 দিনের মতো। কারা অন্তরীণ ছিলেন কতদিন? কারা অন্তরীণ ছিলাম প্রায় 135 দিন। সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। একজন এগিয়ে যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিটি পর্বে একজন স্বপ্নবান, দেশপ্রেমী, উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকার। প্রিয় দর্শক, এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানের 96তম পর্বে আজ এমন একজন রাজনীতিবিদকে আপনাদের সামনে হাজির করতে চলেছি যার বিরুদ্ধে বিগত 17 বছরে হয়েছিল 50-এর অধিক রাজনৈতিক মামলা। গ্রেফতার হয়েছিলেন 3 বার, রিমান্ডে ছিলেন 10 দিন, কারা অন্তরীণ ছিলেন 135 দিন। বলছিলাম শাকিল মোল্লার কথা। আসুন পরিচয় হই আজকের অতিথির সাথে। শাকিল সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে আমার রাজনৈতিক জীবনী এবং জেল জীবনী শোনার জন্য আপনি ইমরান চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এটিএন বাংলা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। শাকিল মোল্লা, আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে বিগত 17 বছরে আপনার উপর কতগুলো মামলা হয়েছিল, কতবার রিমান্ডে গিয়েছিলেন, কারা অন্তরীণ ছিলেন কতদিন? যে ধন্যবাদ আপনাকে। বিগত 17 বছরে আমার বিরুদ্ধে প্রায় 50-এরও অধিক মামলা হয়েছিল এবং 3 বার আমি কারাবরণ করেছি, একাধিকবার গ্রেপ্তার হয়েছি, পুলিশি হয়রানির শিকার হয়েছি এবং প্রায় 135 দিনেরও বেশি আমি কারাবরণ করেছি। 3 বার গ্রেপ্তারের মধ্যে সবচেয়ে যেটি কষ্টদায়ক সেটি হলো আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন হাজিরাগুলো চলমান ছিল, ফ্যাসিস্ট সরকার যখন ওনাকে বৃদ্ধ বয়সে বারবার কোর্টের বারান্দায় নিয়ে যেত, আমরা তখন কর্মীরা ভ্যানগার্ড হিসেবে পাশে থাকতাম। সেখান থেকে আমি যখন অ্যারেস্ট হলাম, আমাকে তখন প্রিজন ভ্যান থেকে আসামি ছিনতাইয়ের মামলায় সেটা অ্যারেস্ট দেখিয়ে আমাদের মামলাটা ডিবিতে চলে গেল। সেই ডিবিতে আমরা 10 দিনের মতো রিমান্ডে ছিলাম। খুব বেদনাদায়ক, খুব কষ্টদায়ক সময় আমাদের তখন পার হয়েছে। শাকিল মোল্লা, আমরা জানতে চাচ্ছি আপনি বিএনপির রাজনীতিতে কিভাবে আসলেন, কোন কোন পদে দায়িত্ব পালন করলেন, সর্বশেষ কোন পদে রয়েছেন? বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি তার আদর্শকে ভালোবাসি। সেই আদর্শকে ভালোবেসে ওনার যে বহুদলীয় গণতন্ত্রের রাজনৈতিক স্টাইল এবং স্বাধীন গণমাধ্যম, স্বাধীন মত প্রকাশ, আসলে এগুলো দেখে আমি এই দলটার প্রতি আমি আকৃষ্ট হয়েছি এবং সেখান থেকে আমার এই বিএনপি করা শুরু। সেই ধারণা থেকেই, সেই ভালোবাসা থেকে বিএনপির রাজনীতি শুরু করার পর থেকেই আমি যুবদলের সাথে সম্পৃক্ত আছি। শুরু থেকে এই মিরপুর থানার অন্তর্গত 13 নং ওয়ার্ডের আমি সাধারণ সম্পাদক ছিলাম যুবদলের। পরবর্তীতে আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের কার্যকরী মেম্বার পদেও ছিলাম এবং মিরপুর থানা যুবদলের সাধারণ সম্পাদকও আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি সফলভাবে। এখন আমি বর্তমানে মিরপুর থানা যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করে যাচ্ছি।
আমরা জানি রাজনীতির পাশাপাশি সামাজিকভাবেও আপনি বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন, সেই সম্পর্কে কিছু বলুন। আমি আমাদের মিরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, সেখানে আমি পরপর তিনবারের অ্যাডহক কমিটি এবং বর্তমান বিশেষ কমিটির অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। পাশাপাশি আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি রাজনীতি করার আগে থেকেও ছিলাম, এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। আমরা দেখেছি করোনাকালীন সময়ে আপনি রাস্তায় ছিলেন, মানুষের সাথে ছিলেন, সেই সময়কাল সম্পর্কে কিছু জানতে চাই। করোনাকালীন সময় আমরা সকলেই জানি যে মহামারীটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। সেই সময়টায় মানুষ ঘর থেকে বের হতে পারতো না, বাজারে যেতে পারতো না, খুবই একটা ভয়াবহ একটা সিচুয়েশন আমাদের পার হয়েছে। সেই জায়গাতেও কিন্তু আমি এবং আমার যারা কর্মীবৃন্দ আছে, নেতৃবৃন্দ আছে এবং সামাজিক যারা আমাদের প্রতিবেশী ভাই বন্ধুরা আছে, আমরা সকলে মিলে ব্যাপকভাবে কিন্তু আমরা জনগণের পাশে, মানুষের পাশে ছিলাম। আমি নিজের হাতে প্রায় আমার 25-2600 পরিবারকে কিন্তু আমরা সহায়তা করেছি, উপহার প্রেরণ করেছি এবং আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার কাছ থেকেও যে সহযোগিতাগুলো এসেছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের মাধ্যমে, আমরা কিন্তু সেগুলো জীবনের ঝুঁকি নিয়েও আমরা বিতরণ করে মানুষের পাশে ছিলাম। শাকিল মোল্লা, আমরা জানি 28শে অক্টোবর আপনার ভূমিকা ছিল সম্মুখভাগে। আমরা জানতে চাই সেই সময়ের কর্মকাণ্ড সম্পর্কে। 28শে অক্টোবরে আমি সশরীরে আমার মিরপুর থানার সকল নেতাকর্মীদের নিয়ে আমরা পল্টন ময়দানে উপস্থিত ছিলাম। সেখানে আমাদের অনেকে আহত হয়েছে, তবুও আমরা রাজপথ ছাড়িনি। তার পরবর্তীতে যখন হাইকমান্ড যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমি একমাত্র মিরপুর 60 ফিট রোডে মশাল মিছিল পর্যন্ত আমি করেছি। সেই মশাল মিছিলের পরে আমাকে কিন্তু একদম ওয়ান্টেড করে ফেলা হয়েছিল প্রশাসন এবং আমাদের এখানে স্থানীয় আওয়ামী লীগ হায়ার যে নেতৃবৃন্দরা ছিল, তারা বৈঠক করেছে শাকিল মোল্লাকে যেখানেই পাবা সেখানে গুলি করে মেরে ফেলবা। 5 আগস্টের আগে দেখেন আপনি বিজয়নগর, বাইতুল মোকাররম এবং মিরপুর 10 নম্বর, আমি সশরীরে আমার বাসার থেকে, আমার ওয়াইফের থেকে, আমার বাচ্চাদের থেকে শেষ বিদায় নিয়ে যেতাম প্রতিটা দিন। তখন আমার ওয়াইফ জায়নামাজ থেকে না ওঠার জন্য শুধু দোয়া করতো। আমার ছোট একটি মেয়েও আছে, এখন তার বয়স 3 বছর, তখন তো সে একেবারেই ছোট। তো এরকম পরিস্থিতির মধ্যেও কিন্তু আমি পিছু হটিনি। দলের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, যিনি চেয়ারম্যান, সেই আন্দোলনের সময় ওনার সাথে কিন্তু আমার সরাসরি ফোনে যোগাযোগ হয়েছে। উনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আমি কিন্তু ওইভাবেই কাজ করেছি। বিগত 17 বছরে পুলিশের আচরণ কি ছিল আপনার সাথে? আমি যে থানার দায়িত্বে আছি এটা হলো আপনার মিরপুর মডেল থানা। সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট একজন ওসি ছিলেন ওসি সালাউদ্দিন। তিনি যেখানে যে থানায় দায়িত্ব পালন করেছেন সেখানে বিএনপির অস্তিত্বও তিনি রাখেননি। দুর্ভাগ্যবশত আমরা মিরপুরবাসী যারা ছিলাম, আমাদের এখানে সেই ওসি সালাউদ্দিন ছিল। তিনি থাকাকালীন সময় আমরা ব্যাপক পুলিশি হয়রানির শিকার হয়েছি। যখন ওসি সালাউদ্দিন এখানে দায়িত্বরত ছিলেন, তখন আমার ওয়াইফটা প্রেগনেন্ট ছিল, আমার ছোট ছেলেটি, ওর তখন জন্ম হয়নি। তখন তো আমরা বাসায় থাকতে পারতাম না, বাইরে থাকতে হতো। ওই দিন মা বাসায় ছিল না, শুধু আমার বড় ছেলে আর আমার ওয়াইফটা বাসায় ছিল। দরজার সামনে একটি কেচি গেট আছে, খুব শক্ত মজবুত করে লাগিয়েছি আমি, সেটা ওসি সালাউদ্দিনের জন্যই লাগানো। ওসি সালাউদ্দিন উনি একদিন এসে আমার বাড়িতে এমন তাণ্ডব চালালো, 2য় তলা থেকে প্রেগনেন্ট অবস্থায় আমার ওয়াইফ কিন্তু নিচতলায় লাফ দিয়েছে এই ওসি সালাউদ্দিনের আতঙ্কে। এখন আপনি বুঝে নেন এই 17 বছরে কত কষ্ট করেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন শাকিল মোল্লার বিশেষ সাক্ষাৎকারটি। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা মূল অনুষ্ঠানে ফিরছি, আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান চৌধুরী। প্রত্যেকটি দিন আপনি মাঠে ছিলেন, সেই দিনগুলোর কথা কিছু বলেন। পার্টি অফিসটা গোয়েন্দা পুলিশ এবং পোশাকধারী পুলিশ উভয়ই একবার ঘিরে ফেলে। আমি 2001 সনে আপনার প্রথম ইন্টারভিউ করেছিলাম। কতবার আপনাকে কারাবরণ করতে হয়েছে? 2007-এর 7ই মার্চ আমাকে গ্রেপ্তার করে, যেই দিন তারেক রহমানকেও গ্রেপ্তার করে। এমন একজন ব্যক্তিত্বের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এইভাবে বেধুর যে রাস্তায় ফেলে আমাকে মারছে, আমি কিন্তু ওই মুহূর্তে বুঝতে পারিনি।
এখন দেখার পর আমি ভাবি আমি বেঁচে থাকলাম কেন। আমি যখন 2005-এ তার ইন্টারভিউ করি এবং আজকে সেই একই বাসাতে আসলাম, একই পরিবেশে আছেন। তোমাদের ভাই আমি 2500 আপনি নিজেও কোন একটা সময় বিপদে পড়েছিলেন, আপনাকে পালিয়ে আসতে হয়েছিল, আমার এটা মনে হয়। তিনি বোঝাতে চেষ্টা করেছেন তারেক রহমানের অত্যাচারের কাছে তার অত্যাচার কিছুই না। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসলাম মূল অনুষ্ঠানে। চলুন শুনি কি বলে আজকের অতিথি। বাবাকে হারিয়েছেন শৈশবে, মাই ছিল বাবা, মাই ছিল মা, তার মৃত্যু, আপনার রাজনীতি, এ বিষয়ে কিছু বলুন। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। আমার জীবনের সবচেয়ে প্রিয় যে ব্যক্তিটি, যার জন্য আমি আজকে শাকিল মোল্লা, আমার মায়ের জন্যই। আমার এই সুখের দিনগুলা, এখন যে কষ্টটা পার করে দিয়েছি, সেই দিনগুলো তো উনি দেখে যেতে পারেনি। আমি মনে করি আমি যদি রাজনীতিতে না আসতাম, আমার মা হয়তো আরও কিছুদিন সুস্থভাবে বেঁচে থাকতো। উনি আমার চিন্তায়, আমার টেনশনে ওনার জীবনটা আমার জন্য উৎসর্গ করে দিয়েছেন। উনি যখন থেকে আমার রাজনৈতিক হয়রানি শুরু হলো, উনি আমাকে বাসায় রেখে বাইরে যেতেন না। ওনার ঘোরাফেরা, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, সব কিছু উনি বাদ দিয়ে দিয়েছিলেন। সেই হলো আমার মা। সবসময় আমি ভাবি যে আজকে আমার মাকে আমি দেখাতে পারতাম যে আমার দল আজকে সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আমাকে এখন আর পুলিশ খোঁজে না, আমার পালিয়ে থাকতে হবে না, তোমার কোনো আত্মীয় স্বজনকে ফোন দিয়ে বলতে হবে না আমার বাচ্চাকে, আমার ছেলেকে একটু থাকার জায়গা করে দে। সেই দিনগুলো আর দেখতে হবে না। আমার মায়ের জন্যই আমি আজকের এই শাকিল মোল্লা, আমার মায়ের দোয়াতেই। শাকিল মোল্লা, 18 নির্বাচনে আমরা দেখেছি আপনি শারীরিকভাবেও আক্রান্ত হয়েছিলেন, সেই চিত্রটি বলুন। আসলে আমাদের দলের প্রতিটি ক্লান্তিকালে, প্রতিটি সময়, আমি প্রতিটা জায়গায় আমি সশরীরে উপস্থিত ছিলাম। আমার কোথাও কোনো কার্পণ্য ছিল না বা জীবনের মায়াও করিনি। 2018 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, যে পাতানো নির্বাচনটা হয়েছিল, তখন যে জোট হয়েছিল, জোটের ডক্টর কামাল, আসমা আব্দুর রব এবং আমাদের মহাসচিব, তারা যখন বুদ্ধিজীবী কবরস্থানে আসলো, সেখানেও কিন্তু আমি সশরীরে উপস্থিত হয়েছি। আমাদের দেখা গেছে তখন এত ভয়ঙ্কর সিচুয়েশন ছিল, আমাদের অনেক নেতাকর্মীরা তখন এই এলাকাতেই নেই, তারা এই ধরনের প্রোগ্রামে আসেনি। দলের প্রতি আমি কমিটেড, আমি কিন্তু সেখানে উপস্থিত হয়েছি এবং সেখান থেকে উপস্থিত হয়ে বেরোনোর সময় বুদ্ধিজীবীর গেটের সামনে আমি কিন্তু মারাত্মক রক্তাক্ত হয়েছি। আমি মরেও যেতে পারতাম। 10 ইঞ্চি ইটা দিয়ে আমার মাথায় একাধিক ইটা ছোড়া হলো এবং একজনে এসে হাত দিয়ে এরকম বাড়ি দেওয়া হলো। তখন আমি এখানে আমার মাথায় 5টির মতো শিলি পড়লো, কেটে গেল। আর আমরা তো এখানে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা, এত রক্তাক্ত হয়েছে। আমার এই যে কোমরে ওরা আঘাত করছে, আমাকে ফেলে এরকম লাথি মাইট, একদম তখন ওই ওয়ালটা আমি উঠতে পারতেছিলাম না, এত ক্ষতিগ্রস্ত। তখন 2-3 জন আমাকে ধাক্কা দিয়ে ওয়ালটা পার করে দিল। তারপর জীবন কোনো রকম বাঁচিয়ে ওখান থেকে ফিরলাম, সেখানে মরেও যেতে পারতাম। তো এত নির্যাতনের পরেও যখন ভাবি যে আমার নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হলো, আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বছরের পর বছর দেশের বাইরে থাকতে হলো, তার মেরুদণ্ড ভাঙা হলো, যখন দেখি আমাদের শফিকুল ইসলাম খান মিল্টন উত্তরের প্রশাসক, ওনাকেও একাধিকবার ওনার উপর রক্তাক্ত হামলা করা হলো, তখন আমাদের এই ত্যাগ আসলে কিছুই মনে হয় না। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভূমিকা সারা বাংলা দেখেছে, সেই চিত্র সম্পর্কে বলুন। আমরা তো আমাদের জীবনটা একটা পর্যায়ে ধরে নিয়েছিলাম যে বাকি জীবনটা আমরা জেলে কাটাবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টের বিদায় হয়েছিল। সেই জায়গা থেকে আমরা সকলেই একটি নতুন দেশ, নতুন জীবন পেয়েছি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে যিনি ক্যান্ডিডেট হয়েছেন ধানের শীষের বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ভাই, থানা পর্যায়ে রাজনীতি করার সুযোগটাও
কিন্তু বিগত দিনে ওনার হাত ধরে আমার হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে তিনিই আবার আমার এই আসনের ধানের শীষের কান্ডারি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে পাঠিয়েছিল। সেই জায়গাটায় আমি সব কিছু মিলিয়ে ওনার জন্য নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে আমি একদম সর্বোচ্চ দিয়ে এসেছি। তার প্রমাণ আমি কতটুকু দিয়েছি, দলের জন্য আমি কতটুকু কমিটেড, আমার দলের প্রতিটি নেতাকর্মী, আমার হাইকমান্ড সকলেই দেখেছে আমি আমার দলের জন্য কতটুকু কমিটেড। এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে সাধারণ জনগণ আপনার ভূমিকা পাবার প্রত্যাশা ব্যক্ত করছে, এ বিষয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? আমি গত সিটি নির্বাচনেও এই 13 নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে আমার মনোনয়ন আমি জমা দিয়েছিলাম। সেখান থেকে আমাদের বিএনপির যে মনোনয়ন বোর্ড ছিল, সেই বোর্ড থেকে এই 13 নং ওয়ার্ডের জন্য ধানের শীষের পক্ষে আমাকেই নির্বাচিত করা হয়েছিল। তখনই আমি দেখেছি যে এই ওয়ার্ডের জনগণ আমাকে ওয়ার্ড কাউন্সিলর হিসাবে তারা যে চায় সেটা আমি তখনই উপলব্ধি করেছি। ইনশাল্লাহ আগামী কাউন্সিলর নির্বাচনে যদি দল আমাকে সুযোগ দেয়, অবশ্যই আমি এই 13 নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করব। যদি আমার সুযোগ হয়, ইনশাল্লাহ এই 13 নং ওয়ার্ডে আমি সবুজায়নে ব্যাপক ভূমিকা পালন করব। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় শাকিল মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমরান চৌধুরী, আপনাকেও ধন্যবাদ। আপনি এগিয়ে এসেছেন, আমাদের তৃণমূলের দুঃখ কষ্ট জীবনীগুলো শুনছেন এবং 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতারা জানতে পারছে যে আমরা কি কঠিন সময়গুলো পার করে এসেছি। এজন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা এটিএন বাংলার দর্শক শ্রোতারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আমার এই কথাগুলো শুনেছেন, জেল এবং রাজনীতি জীবনী শুনেছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।